তাই মৌসির কথার উত্তর না দিয়ে শাড়ি পরতে রাজি হয়ে গেল। মৌসিও নিজের রুম থেকে কিছু জিনিসপত্র নিয়ে আসতে গেল। আফিয়ার রুমেই একসাথেই শাড়ি পরবে। তাসিন আছে লানাফের সাথে মৌসিদের বাড়ি। লানাফকে বর সাজাতে সাহায্য করছে। সাথে আছে তিহান, মাহিম, নিশান, আর ভিডিও কলে আছে মিশান। লানাফের সাথে মিশানেরও পরিচয় করিয়ে দিয়েছে। সবার মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হয়েছে। মিশান এই সময়টা খুব মিস করছে। সে যদি দেশে থাকতো নিজের বাড়িতে হওয়া উৎসবে কত মজা করতে পারত। মৌসির বিয়েতে থাকতে পারলো না, এখন লানাফের বিয়েতেও থাকতে পারলো না। তার মনে হয় নসিনের বিয়েতেও থাকতে পারবে না। এটা ভেবে মন খারাপ হলো তার। এতক্ষণ মিশান খুব মজা করে কথা বলছিল। হঠাৎ করে মিশানকে চুপ থাকতে দেখে তাসিন বলল, শালা বাবু, মন খারাপ করো না। বোনের বিয়ে দেওয়ার আগেই তোমাকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। তাসিনের কথায় মিশান বিষম খেল। নিশান আর মাহিম তাসিনের দিকে তাকালো। তাসিন ঠোঁট কামড়ে হাসছে। মিশান একটু কাজ আছে বলে ফোন কেটে দিল। এই সময় মৌসি তাসিনকে কল দিয়েছে। সে আলমারির চাবি খুঁজে পাচ্ছে না। সেখানে তার নেকলেস আছে। পুরো রুম খুঁজেও চাবিটা না পেয়ে তাসিনের কাছে কল দিয়েছে। কিছুক্ষণ পর তাসিন বাড়িতে আসলো। মৌসির রুমেই আছে। তাসিন আসতেই মৌসি বলল, চাবিটা কোথায় রেখেছো? তাড়াহুড়োর সময় একটা জিনিস না পেলে কেমন লাগে? নানা ভাই কল দিয়েছিল, এখনো বের হয়নি শুনে বকাবকি করছেন। তাসিন আলমারির লকের কাছ থেকে চাবিটা তুলে নিয়ে মৌসির সামনে ধরল। মৌসি তাসিনের হাত থেকে চাবিটা নিয়ে বলল, তুমি তোমার সঙ্গে করে নিয়ে গিয়েছিলে? আমি খুঁজে হয়রান হচ্ছিলাম। এতক্ষণ কখন রেডি হয়ে যেতাম, তোমার কারণেই দেরি হয়ে গেল। তাসিন অসহায় চোখে মৌসির দিকে তাকালো। মৌসি তাসিনের অসহায় দৃষ্টি অগ্রাহ্য করে বলল, আর দেরি করো না, দ্রুত বের হও, সবাই তাড়াহুড়ো করছে। মৌসি নেকলেসটা পরে খোপাটা ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। তাসিন অসহায় চোখে তাকিয়ে থেকে এক গ্লাস পানি খেয়ে রুম থেকে বের হলো। বের হয়ে দেখলো মৌসি করিডোরে আফিয়ার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে করার ভঙ্গিতে পেছনে ফিরে তাসিনকে বলল, চাবিটা তোমার কাছেই রাখো। আমি কোথায় রাখবো মনে থাকবে না আমার। তাসিন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, চাবি তো আমি নিইনি, তুমি তো রাখলে। মৌসি রুমে গিয়ে আবার চাবি খুঁজলো। চাবি না পেয়ে রুম থেকে তাসিনকে ডাকলো। তাসিন গিয়ে দেখলো চাবিটা আলমারিতেই ঝুলছে। আলমারি থেকে চাবিটা নিয়ে মৌসিকে দেখিয়ে বলল, চাবি যদি আলমারির সাথে জোড়ানো থাকে, লক করে আর কি হবে? এমনই থাকুক। তখনও চাবি এইভাবে জোড়ানো ছিল, আর তুমি নাকি পুরো রুম খুঁজে পাওনি। এত অন্যমনস্ক হচ্ছে কেন? মৌসি অবাক হয়ে বলল, এ মা, তখন তোমার কাছে ছিল না? আলমারিতে এইভাবেই ছিল। তাছাড়া আমি কি আলমারির চাবির সঙ্গে রাখি কখনো? ইস, আমি আমার ভুলো মনের হয়ে যাচ্ছি কেন? দেখো আবার আমাকে ভুলে বসে থেকো না। মৌসি তাসিনের গলা জড়িয়ে ধরে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল। এটা কি আদৌ সম্ভব মন্ত্রীমশাই? তাসিন মৌসির কোমরটা জড়িয়ে মৌসির দিকে ঝুঁকে আসতে যাচ্ছিল। তার আগেই মৌসি মাথাটা পেছনের দিকে ঝুঁকিয়ে ফেলে তাসিনের ঠোঁটে আঙ্গুল চেপে নিচু স্বরে বলল, দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলে তাসিনের গালে টুপ করে একটা চুমু খেয়ে মৌসি রুম থেকে বেরিয়ে আসলো। তাসিন নিজের গালে হাত বুলিয়ে সেই হাতটায় ঠোঁট ছোঁয়ালো। তারপর ঠোঁট কামড়ে মুচকি হেসে ড্রয়িং রুমে আসলো। লানাফ অফ হোয়াইট শেরওয়ানি পরেছে। এই সময়টা তার স্বপ্নের মতো কাটছে। স্বপ্নও মনে হয় এত সুন্দর হয় না। যেখানে লাহাকে পাবে কিনা এইটাই তার জানা ছিল না, সেখানে দেশে আসার সপ্তাহ খানেকের মধ্যে দেখা হয়ে তাদের বিয়েও হয়ে যাচ্ছে। এটা কি স্বপ্নের চেয়ে সুন্দর দৃশ্য নয়? লানাফ গাড়িতে বসে তার দাদুর সঙ্গে কথা বলছে। মৌসিও কথা বলল। হাতে লম্বা একটা সময় থাকলে লানাফের দাদুও বাংলাদেশে আসতেন। কিন্তু সব কিছু এত দ্রুত হয়ে গেল। ভালো করে বিয়ের পরিকল্পনা, অন্যান্য দিকগুলো ভাবার সময়টুকু পাওয়া গেল না। লানাফ এক সপ্তাহের মধ্যে চলে যাবে। অচেনা দেশ, তার উপর পরিস্থিতি কেমন হবে তার জানা ছিল না। এই সব ভাবনা থেকেই অল্প দিনের জন্য এসেছে। লানাফ যাওয়ার পর লুবনাও যত দ্রুত সম্ভব কানাডায় চলে যাবে। আফিয়া আর মৌসি একই রকমের শাড়ি পরেছে। চুলও দুজন একই রকমের করে বেঁধেছে। গাড়িতে ওঠার আগে মৌসি আফিয়াকে নিয়ে অনেকগুলো ছবি তুলে তারপর গাড়িতে উঠল। বরের গাড়িতে তাসিন, মৌসি, লানাফ আর আফিয়া আছে। তিহানের গাড়িতে বাড়ির বাকি মানুষগুলো আছে। আর মাহিম মৌসিদের মায়েদের নিয়ে আসছে। মাহফিনের পরীক্ষার জন্য তারা আসতে পারেনি। শুধু চৌধুরী বাড়ি আর শেখ বাড়ির মানুষগুলোকে নিয়েই বরযাত্রী।
আর লুৎফার মির্জা নিজের মানুষগুলোকে নিয়ে বিশাল আয়োজন করেছেন। প্রতিবেশী, তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে গুছিয়ে নিয়েছেন। জাঁকজমকপূর্ণ আয়োজন হচ্ছে। লুবনা বউ সেজে নিজের ঘরে বসে আছে। তার পরনে লাল টুকটুকে বেনারসি। বউ সাজে তাকে পুরো অপসরী লাগছে। লুবনা আয়নার সামনে এসে নিজেকে দেখছিল। সেই সময় নিচ থেকে একসঙ্গে অনেকের কণ্ঠে শুনতে পেল, বর এসেছে, বর এসেছে। লুবনা জানালার কাছে দাঁড়িয়ে পর্দা সরিয়ে নিচের দিকে উকি দিল। লানাফকে গাড়ি থেকে নামানো হচ্ছে। লুৎফর মির্জা লানাফকে মিষ্টি খাওয়াচ্ছেন। সাথে তাহসিন তিহানদেরও মিষ্টি মুখ করালেন। এইবার তিহানের বিয়ের পালা বলে সবাই হাসাহাসি করলো। বর দেখার জন্য গেটেই সবাই ভিড় করেছে। ভিড় ঠেলে লানাফকে স্টেজে নিয়ে এসে বসালো। মসি লুবনার কাছে গিয়ে বসলো। লুবনা একাই বসে আছে। লুবনাকে একা বসে থাকতে দেখে মসি মজা করে বলল, নতুন বউ একা বসে কেন? দুলাভাইকে পাহারা দিতে পাঠাবো নাকি? লুবনা লজ্জা পেয়ে বলল। মসি এই না, সবাই ছিল, তোমাদের আসতে দেখেই নিচে চলে গেল। হেসে বলল। মজা করলাম আপু। লুবনা এবার ভাবুক হয়ে বলল, এই, তুমি দুলাভাই বললে কাকে? লানাফ না তোমার ফ্রেন্ড? মসি মৃদু হেসে বলল। ফ্রেন্ডকে দুলাভাই বানিয়ে ফেলেছি। লুবনা মৃদু হাসলো। কিছুক্ষণের মধ্যে লুবনার রুমে ভিড় জমলো। লুবনাকে স্টেজে নিয়ে যেতে হবে। স্টেজের পার্শ্ববর্তী জায়গায় বিয়ে পড়ানোর ডেকোরেশন করা হয়েছে। সেখানেই নিয়ে গিয়ে বসাবে। দুজন দুই প্রান্তে বসে আছে। মাঝখানে ফিনফিনে সাদা পর্দা দেওয়া, আর তার সাথে রজনীগন্ধা আর বেলি ফুলের মালা গেঁথে ঝুলানো। লুবনার মাথায় বড় একটা ঘুমটা দিয়া টেনা। এক পাশে ছেলেরা বসে আছে, অপর পাশে মেয়েরা বসেছে। বিয়ে পড়ানো শেষ হলে পর্দা সরিয়ে লানাফ লুবনার ঘুমটা সরিয়ে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থেকে পড়ল। মাশাআল্লাহ। লুবনা মাথা নিচু রেখে মৃদু হাসলো। লানাফ হাত বাড়িয়ে লুবনার হাতটা দু হাতের মুঠোয় নিয়ে শক্ত করে ধরে রাখলো। লানাফের চোখে পানি টলমল করছে। লানাফ মাথাটা নিচু করে লুবনার হাতে গাঢ় করে চুমু খেলো। কয়েক ফোঁটা পানি লুবনার হাতে পড়ল। লুবনা চারিপাশে তাকিয়ে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে লানাফের চোখ মুছিয়ে দিয়ে নিচু স্বরে বলল, এখন থেকে প্রতিটা মুহূর্ত আমি তোমার। এভাবে কেঁদো না প্লিজ। এই যে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আজীবন তোমার সঙ্গে থাকবো, কখনো আর কোথাও যাব না। কিছু সময় বসে থেকে সবাই স্টেজের দিকে গেল। মৌসি লুবনার হাত ধরে স্টেজে পর্যন্ত নিয়ে আসলো। স্টেজের উপর থেকে লানাফ হাত বাড়িয়ে লুবনাকে স্টেজে উঠতে সাহায্য করলো। লানাফের দাদু ভিডিও কলে ছিল। এখনও ভিডিও কলে পুরো অনুষ্ঠানটা দেখছেন তিনি। রশনি আর তন্নি দুজন ছবি তুলছে। আফিয়া একটা চেয়ার নিয়ে চুপচাপ বসে আছে। মৌসি তাহসিনকে অনেকক্ষণ দেখেনি। আশেপাশে খুঁজেও পেল না। কাছাকাছি না পেয়ে মৌসি তাহসিনের ফোনে কল দিল। তাহসিন সঙ্গে সঙ্গে ফোন রিসিভ করে বলল, বাগানের সাইডে আসো। মৌসি পেছন থেকে আঁচল টেনে বাগানের দিকে গেল। তাহসিন দুটো গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মৌসি পেছন দিকে থেকে বলল, কখন থেকে খুঁজছি, আর তুমি এইখানে এসে দাঁড়িয়ে আছো? তাহসিন পেছন ফিরে বলল, বউয়ের জন্য গোলাপ নিতে এসছে। খোপা করেছ, আর খোপায় গোলাপ দাওনি, খাপছাড়া লাগছে না? তাহসিন এগিয়ে এসে মৌসির খোপায় একটা হলুদ রঙের গোলাপ গুজে দিল। মৌসি হলুদ গোলাপ দেখে বলল, এই গোলাপটা আমার শাড়ি, লিপস্টিক কোনোটার সাথেই যাচ্ছে না। তাহসিন মৌসির নাকটা টিপে দিয়ে বলল, আমার বউয়ের কোনো ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিছু পরতে হয় না। যা পরবে সেটা আমার বউয়ের পরনে ম্যাচিং হয়ে যাবে। আলাদা করে ম্যাচিং করার কোনো প্রয়োজন হবে না, বুঝলে? মৌসি দুষ্ট হেসে বলল। মন্ত্রী মশাই কি আসলেই এত রোমান্টিক? তাহসিনও দুষ্ট হাসি ফুটে ঝুলিয়ে বলল, মন্ত্রীমশাই রোমান্টিক কিনা সেটা তো জানি না, তবে তোমার বরটা অনেক রোমান্টিক মনে হয়। সেটা তো দেখতেই পাচ্ছি। এই আমাকে কিছু ছবি তুলে দাও না। দাঁড়িয়ে পড়ুন ম্যাডাম, বান্দা ছবি তুলে দেওয়ার জন্য রেডি। তারপর তাহসিন বিড়বিড় করে বলল, ডাকলাম একটু রোমান্স করার জন্য, আর বানিয়ে দিল ক্যামেরাম্যান। মৌসি ভ্রু কুচকে বলল, বিড়বিড় করে কি বলছো? ছবি সুন্দর হচ্ছে না? পিছন ঘুরে দাঁড়াও, তারপর ঘাটটা হালকা আমার দিকে ঘুরিয়ে মুচকে হাসো। এই ছবিটাই সবচেয়ে বেশি সুন্দর হলো। মৌসি ফোন হাতে নিয়ে ছবিটা দেখা মাত্রই হেসে ফেলল। তারপর তাহসিনকে নিয়ে সেলফি তুলল। পাশে দিয়ে বিহানকে যেতে দেখে বিহানকে ডেকে দুজনের কয়েকটা ছবি তুলে নিল। এই বিকেলের আবহাওয়াটাই ছবি দারুণ আসছে। লুবনা আর লানাফকে এখানে নিয়ে এসে তিহানের ক্যামেরা দিয়ে অনেকগুলো ছবি তুলে দিল। বাগানের এই দৃশ্যটা ভীষণ সুন্দর। পুকুর পাড়ে গিয়েও ছবি তুলল।
তারপর ফটোশ্যুট শেষ করে সবাই একসাথে খেতে বসলো। লুৎফর মির্জা লানাফ লুবনাকে নিজের বাড়িতেই রাখতে চাচ্ছিলেন, কিন্তু মুনতাহা বেগম আজকের রাতটা নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখতে চান। নতুন বউ প্রথম রাত বাবার বাড়িতে থাকবে কেমন যেন হয়। এখানে লানাফের নিজের বাড়ি নেই বলে কি তাদের দুটো দিন রাখার কেউ নেই? লানাফ এখানে এসে মসজিদের বাড়িতে উঠেছে, তাই মুনতাহা বেগম লানাফকে বাড়ির একজনই মনে করেন। আর লানাফের বউ প্রথম দিনটা অন্তত তাদের সাথেই যাক, আগামীকাল না হয় চলে আসবে। মুনতাহা বেগমের কথা শুনে লুৎফর মির্জা রাজি হলেন। মসিরা নতুন বউ নিয়ে বাড়িতে আসলো। মসির শাড়ি বদলিয়ে লুবনাকে ফ্রেশ হয়ে নিতে বলল। লানাফ বেচারা এই গরমে ক্লান্ত হয়ে গিয়েছে, এই আবহাওয়ার সাথে সে পরিচিত নয়। সমস্যা হলেও মুখ ফুটে কিছু বলছে না, কিন্তু তার মুখ দেখেই বোঝা যায় মুখটা লাল হয়ে আছে। বাড়ি ফিরে এখন একটু তাকে স্বাভাবিক লাগছে। সবার উপস্থিতিতে লানাফ আর লুবনার বিয়ের সকল কার্য সম্পূর্ণ হলো। বড়সড় বাধা বিপত্তি ছাড়াই দুটো মানুষ একে হয়ে পবিত্র এক বন্ধনে আবদ্ধ হলো। পরের দিন লানাফ আর লুবনা মির্জা বাড়িতে চলে গেল। এই একটা সপ্তাহ লানাফ লুবনাদের বাড়িতেই থাকবে। লুৎফর মির্জা গেটের কাছেই দাঁড়িয়েছিলেন। লুবনাদের আসতে দেখে ঠোঁটজোড়া প্রসারিত করে হাসলেন তিনি। রাত 11টা বাজে। আফিয়া নিজের রুমের বারান্দায় বসে আছে। পাশেই ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। তন্ময় নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কল আসছে। এই নাম্বারটার দিকে তার আর তাকাতে ইচ্ছে করে না। আফিয়ার গাল বেয়ে অঝরে পানি ঝরছে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে আফিয়া সোজা হয়ে বসল। ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল। তন্ময়ের হাস্যোজ্জ্বল মুখটা ফোনের স্ক্রিনে জল করছে। মুখে কি স্নিগ্ধ হাসি। আফিয়া চোখ বন্ধ করে ফেলল। তারপর দীর্ঘ একটা শ্বাস ছেড়ে তন্ময় নম্বরটা ব্লক লিস্টে ফেলল। চাঁদনি রাত, চাঁদের স্বচ্ছ আলো এসে পড়ছে জমিনে। কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। আজকের এই চাঁদের আলোর কাছে ল্যাম্পপোস্টের আলো ম্লান হয়ে আছে। এই আলোকময় জ্যোৎস্না রাতেও একজন মায়াবতীর মনে বিষণ্ণতার ঢেউ বয়ে চলেছে। আফিয়া বিষণ্ণ মুখে চাঁদের দিকে তাকিয়ে আছে। তার চেয়ে তার চোখের কোণে পানি চিকচিক করছে। আফিয়া সব অপমান যন্ত্রণা একপাশে রেখে ফ্লোর থেকে ফোনটা উঠিয়ে মুন্নার নম্বরে ডায়াল করল। প্রথম কয়েকবার রিং হওয়ার পর কলটা কেটে গেল। কিছুক্ষণ পর আবার আফিয়া কল দিল। এইবার মুন্নার নাম্বার ওয়েটিং দেখালো। আফিয়ার মনটা স্থির হতে পারছে না। দেহের প্রতিটা অঙ্গ অস্থিরতায় অনুভব করাচ্ছে। নিঃশ্বাস নিতে পারছে না সে। বুক আটকে আসছে। হাঁসফাঁস লাগছে তার। এই অস্থিরতা কোনোভাবেই আফিয়া দূর করতে পারছে না। কিছু সময় অপেক্ষা করে আফিয়া আবার মুন্না নম্বরে ডায়াল করলো। এবার মুন্না একেবারেই কল রিসিভ করলো। আফিয়া হ্যালো বলতে যাবে তার আগেই মুন্না কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, তোমার সমস্যাটা কি? আমি কি একবারও তোমার ফোনে কল দিয়েছি? দিইনি তো। তাহলে তুমি নির্লজ্জের মতো ফোন দিচ্ছ কেন? না তোমার গায়ের রঙের জন্য তোমার বাড়ির মানুষ নতুন কাউকে জোটাতে পারবে না? আফিয়া চুপচাপ ফোনটা কানে ধরে আছে। এইদিকে তার অঝরে চোখ দিয়ে পানি পড়ছে গড়িয়ে। মুন্না কিছুক্ষণ থেমে আবার বলল, তোমাকে অনুরোধ করছি, আমার জীবনে ফিরে আসার চেষ্টা করো না। তুমি চাইলে অনেক কিছু করতে পারবা জানি, তার ফলে আমার মন বা আমাকে কোনোদিনই পাবা না। তোমার বাবা ভাইয়ের অনেক ক্ষমতা আছে, আমাকে গুম করে দেওয়ার ও তোমাদের ক্ষমতা আছে। তোমরা যা খুশি করতে পারো। আমাকে তিলে তিলে মারতে চাও মনে হয়। যদি তোমার এইসবই ইচ্ছে হয় আমাকে বলতে পারো। তার আগে আমি নিজেই নিজেকে শেষ করে ফেলবো। আমি ভালো আছি এখন। আমার ভালো থাকা নষ্ট করো না। নাবিলাকে নিয়ে আমি অনেক ভালো আছি। আমি চাই না তোমাদের ক্ষমতা দিয়ে তুমি আবার এই বাড়িতে ফিরে আসো। আমি খুব শীঘ্রই ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। আফিয়া পুরোটা শোনার আর শক্তি পেল না। কলটা কেটে হাঁটুতে মুখ গুজে ঢুকরে কেঁদে উঠল। তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা। গায়ের রং নিয়ে কখনো কেউ কথা শোনায়নি। এই শ্যামলা রঙেই তাকে নাকি বেশি সুন্দর লাগে। এতদিন বাড়ির সবার কাছে এটা শুনে এসেছে সে। এমনকি মুন্নাও আগে বলতো আফিয়ার গায়ের রংটা তার ভালো লাগে, আর আজ সেই মানুষ তার গায়ের রং নিয়ে এইভাবে বলল। আফিয়া সারা রাতেও এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারল না। হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে রইল। বুকের ভেতরের এই অস্থিরতা, চিনচিনে ব্যথা কোনোভাবেই দূর করতে পারছে না সে। ফ্লোর থেকে উঠে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল। তবুও এই ব্যথা ঠিক হলো না। দুই হাতের সাহায্যে বুকে হাত চেপে ধরল, তবুও ব্যথা কমল না। আফিয়া উঁচু করে এসে তাহাজ্জুদ নামাজের জন্য জায়নামাজে দাঁড়ালো।
জায়নামাজে দাঁড়াতে তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। প্রতিটা সিজদায় তার বুক ভাঙা আর্তনাদ। সারাটা রাত আফিয়া জায়নামাজেই বসে রইল। জীবন নিয়ে সে নিজের মধ্যে একটা গণ্ডি করে নিল। তার একটা হাস্যোজ্জ্বল পরিবার আছে। দরজা বন্ধ করে রাত দিন কান্নাকাটি করলেই তার জীবনের সব সমস্যার সমাধান হবে না। আফিয়ার করুণ অবস্থা দেখলে তার বাবা, চাচা, ভাই কেউ মুন্নাকে আস্ত রাখবে না। অন্তত অন্য একটা মানুষের শান্তি দিতে হলেও তাকে স্বাভাবিক জীবনে আসতে হবে। যে রাখতে চায় না তার কাছে নির্লজ্জ হয়ে বারবার ফিরে যাওয়ার মানেই হয় না। সেই রাতের পর থেকে আফিয়া আর মুন্নাকে কখনো কল দিবে না, নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়। মোমেনা বেগম প্রতিদিন 2-1 বার করে আফিয়ার কাছে ফোন দেন, আফিয়াকে নিতে আসার কথা বলেন, কান্নাকাটি করেন, কিন্তু আফিয়া সেখানে আবার কার ধার যাবে? যেখানে নিজের মানুষটা ঠিক নেই সেখানে কিভাবে যাবে সে? আর সেদিনের পর থেকে তাহসিন কঠিন হয়ে আছে। কোনোভাবেই বোনকে আর সেই ঘরে দিবে না। আফিয়ার শ্বশুর এসেছিল, কিন্তু সেই ঘটনার জের ধরে তাহসিন কোনো কথা বলতেই রাজি হয়নি। তিনি তাহসিনের বাবার বন্ধু, সেই সুবাদে এই বাড়িতে আসতেই পারেন। তাই বলে মুন্নার বিষয় নিয়ে এই বাড়িতে কথা বলা নিষেধ। সেদিন যদি তাহসিন সময় মতো না যেত তার বোনটা আর কি হতো, এটা তাহসিন মাথা থেকে বের করতে পারে না। আর আফিয়া যেহেতু নিজ থেকে মুন্নাদের বাড়িতে ফিরে যাওয়ার কথা কিছু বলে না, সেখানে তাহসিন আরও কাউকে পরোয়া করে না। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। রশনি পরীক্ষা দিতে যাচ্ছে। বাড়ি থেকেই ভেবে রেখেছে সেই মেয়েটার সঙ্গে কথা বলবে। পরীক্ষার হলে পৌঁছে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত রোশনি আর তন্নি মেয়েটাকে খুঁজল, কিন্তু মেয়েটাকে কোথাও দেখতে পেল না। তাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমে একবার করে উকি দিয়ে আসলো, তবুও চোখে পড়ল না। পরীক্ষা শেষ করেও দুজনে খুঁজল, কিন্তু মেয়েটার আর দেখা মিলল না। রশনি নিরাশ হয়ে বাড়ি ফিরল। আজ লানাফের ফ্লাইট। গতকাল লানাফ আর লুবনা এসে মৌসিদের বাড়ি সবার সাথে দেখা করে গিয়েছে। এই বাড়ি থেকে আফিয়া আর মৌসি লানাফকে এয়ারপোর্টে ছাড়তে গিয়েছে। বাকিদের আজ ভীষণ ব্যস্ততা। তাহসিন একটুও সময় পায়নি, তাই ভোরেই একবার লানাফের সাথে দেখা করে এসেছে। এয়ারপোর্টে যাওয়ার সময় আর দেখাটা হয়নি। লুবনা, লুৎফর মির্জা সবাই এসেছেন। লানাফ মলিন মুখে এয়ারপোর্টের মধ্যে ঢুকলো, বারবার পেছন ফিরে তাকালো। এই সময়টা বড্ড যন্ত্রণার। সবাই লানাফকে বিদায় দিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে লুৎফর মির্জা লুবনাকে নিয়ে বাড়ি ফিরলেন। মৌসি আর আফিয়া একটু ঘুরবে বলে শাহবাগের দিকে আসছিল। 15 মিনিট ধরে জ্যামে বসে আছে তারা। কিছুক্ষণের মধ্যে জ্যাম কাটবে মনে হচ্ছে। মৌসির সাথে গল্প করতে করতে হঠাৎ আফিয়া জানালার দিকে তাকালো। কিছু সময় জানালার বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কে বলেছে কে ঠকায়? সে ভালো থাকে না। এই পৃথিবীতে যে ঠকায় সেই সবচেয়ে বেশি ভালো থাকে। আফিয়া অন্যমনস্ক হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকতে দেখে মৌসিও সেদিকে তাকালো। মুন্না বাইকের পেছনে একটা মেয়েকে নিয়ে জ্যামে আটকে আছে, কিন্তু জ্যামের মধ্যে তাদের মুখে বিরক্তির চিহ্ন মাত্র নেই। দুজন কথা বলছে, কথার মাঝে খিলখিল করে হাসছে, যেন এই সময়টা তাদের জন্য হলেও থেমে যাক। অপরিচিত মানুষের কাছে বিষয়টা এমনই মনে হবে। আফিয়া বুকে ব্যথা নিয়ে মুখে মুচকি হাসলো। মৌসি রেগে আগুন। মৌসি অস্পষ্ট একটা গালি দিয়ে গাড়ির দরজা খুলে বাইরে নামতে যাচ্ছিল। আফিয়া মৌসির হাত টেনে ধরেই ইশারায় নামতে না করলো। মৌসির রাগে জানালার বাইরে থুতু ফেললো। রেগে বলল, কষে কয়েকটা থাপ্পড় দিতে পারলে এই মুহূর্তে শান্তি পেতাম। তুমি এত শান্ত কিভাবে থাকো আপাই? আফিয়া মৌসির হাতটা ধরে চুপচাপ বসে রইল। সে চিৎকার করে একটু কান্না করতে পারলে হয়তো বাঁচত। এই এত বড় পৃথিবীতে তার কান্না করার মতো জায়গার বড্ড অভাব। মৌসি আফিয়াকে ডেকে বলল, এমন চুপচাপ থেকো না আপাই, মন খুলে কথা বলো। আমি আছি তোমার পাশে, আমার সাথে শেয়ার করো। এ ধরনের মানুষগুলো কিছু সময়ের জন্য ঠকিয়ে হাসলেও প্রকৃতি তাদের ঠিকই শাস্তি দেয়। এই ভালো থাকা কখনোই চিরস্থায়ী হয় না। সৎ থাকার মতো শান্তি কিছুতেই নেই। তুমি কি ভাবছো এই ঠকবাজগুলো ভালো থাকবে? কখনোই ভালো থাকবে না। দেখো, সত্যিকার অর্থে ঠকে যায় কারা জানো? যারা ঠকায় তারা। এই ঠকবাজ মানুষগুলোই দিন শেষে নিঃস্ব হয়। আফিয়া হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে কিছুক্ষণ পর অন্যমনস্ক হয়ে শান্ত স্বরে বলল, মানুষ মানুষের সামনে যেমন উচ্চস্বরে হাসতে পারে তেমন কাঁদতে পারে না কেন? কেন বদ্ধ ঘরে মুখে আঁচল চেপে কাঁদতে হয়? মৌসির এতক্ষণের রাগটা চোখের পানি হয়ে বেরিয়ে আসলো। একটা মানুষ কতটা দুঃখী হলে এইভাবে বলতে পারে? মৌসি আফিয়াকে জড়িয়ে ধরে বসে আছে, আর এদিকে মৌসির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আফিয়া মৌসির গালে হাত রেখে বলল, বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন?
কেউ কারোর কষ্টের কথা শুনে কাঁদে নাকি? একটু সান্ত্বনা দিতে পারো, তাই বলে কাঁদতে হয়? এত নরম হলে চলে নাকি? আফিয়া নিজের কষ্ট একপাশে রেখে মৌসিকে সামলালো। জ্যাম কাটলে অন্য কোথাও না গিয়ে বাড়ি ফিরে আসলো। সন্ধ্যার পর তাহমিনা চৌধুরী আফিয়ার রুমে আসলেন, সাথে তিহানের আম্মুও আছে। আফিয়া জামা কাপড় ভাঁজ করে ওয়ার্ড্রোবে রাখছিল। তাহমিনাদের দেখে বলল, বসো না, আমি এক্ষুনি ড্রয়িং রুমে যাচ্ছিলাম। কাপড়গুলো কয়েকদিন থেকে ছিটিয়ে আছে বলে গুছিয়ে রাখছিলাম। তিহানের আম্মু খাটে বসলো। কিছুক্ষণের মধ্যে মৌসি এসেও হাজির হলো। আফিয়া হেসে বলল, কি ব্যাপার বলো তো, আজ সবাই আমার রুমে বসলে যে? সন্ধ্যার চা কি এখানে বসেই খাবা? চা করে নিয়ে আসবো? রশনির আপু চা বিস্কিটের ট্রে নিয়ে ভেতরে আসতে আসতে বললেন, আমি চা নিয়ে চলে এসেছি, তোমাকে আর যেতে হবে না। মৌসি এগিয়ে গিয়ে চায়ের ট্রেটা ধরলো, খাটের মাঝখানে ট্রে রেখে নিজেও বসে পড়ল। রশনির পরীক্ষা বলে নিজেই রুমে পড়ছে। মৌসি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আচ্ছা, ছোট মামনির চায়ে এমন ভিন্ন স্বাদ হওয়ার রহস্য কি? আমি কবে থেকে বলছি আমাকে একটু শিখাও, মামনি আমার কথাই শুনছে না। আফিয়া ঠোঁট টিপে হেসে বলল, এই রহস্য চাচুকে হাতে রাখার রহস্য কাউকে বলা যাবে না, তাই না ছোট মা? রশনির আম্মু হেসে বললেন। মিনা চৌধুরী মুখ টিপে হেসে বললেন, এই চা খেয়েছি, কিন্তু তোর লাজুক তোর ছোট্ট মাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে, সেই কি কাহিনী? আফিয়া হেসে বলল, এই কাহিনী সবাই জানে, ভাইরাল কাহিনী, তাই না বলো মা? একসাথে সবাই হেসে উঠল। কত রকম গল্প হাসিতে একটা সন্ধ্যা পার হলো। গল্পের এক পর্যায়ে মুন্নার বিষয়ে কথা তুললেন তাহমিনা চৌধুরী। মায়ের মন কিছুতেই মানে না, মেয়ের মনও সহজে বোঝা যায় না। এখন বড় হয়ে আরও কথা লুকোতে শিখেছে। তাহমিনা চৌধুরী সবসময় দুশ্চিন্তা করেন। তাহমিনা চৌধুরী আফিয়াকে মুন্না কল দেয় কিনা জিজ্ঞেস করলেন। তাহমিনার কথায় আফিয়ার মুখটা চুপসে গেল। আফিয়াকে চুপ থাকতে দেখে মৌসি মুখ খুলল। জ্যামে সেই ঘটনাটা তাহমিনাদের বলল। তিহানের আম্মুরা হতবম্ব হয়ে তাকালেন। রশনির আম্মু বললেন, তাহমিনা বললেন, তাসিন আর তাসিনের বাবা চাচা আসলে কথা বলবো। আফিয়া নিচু স্বরে বলল, আমি এসব চাই না মা। সে তার মতো থাকো, তার কোনো শাস্তিও আমি চাই না, তার কোনো বিষয়ে কথা বলতেও চাই না। একেবারে চুপ হয়ে যাও, যে যেভাবে থাকতে চায় থাকুক। তিহানের আম্মু বললেন, এইভাবে সম্পর্ক বয়ে বেড়ানোর চেয়ে ডিভোর্স লেটার পাঠিয়ে দাও, তা না হলে সেটা বয়ে বেড়ানোর চেয়ে স্বস্তি নিয়ে থাকা ভালো। মুন্নার যদি অন্য কোনো সমস্যা থাকতো বা নেশা করতো, তাহলে আমি তোমাকে বলতাম মুন্নাকে সুযোগ দাও, ফিরে যাও। কিন্তু এমন চরিত্রহীনা হলে মেয়ে পাঠিয়ে আমরাও তো শান্তি পাবো না। সেদিন রাতের কথা মন ভাবলে এখনো বুক ফেটে যায়, কি আঘাতটাই না করেছি। মেজমা, আমিও জীবনে আর কখনো ফিরবো না। আমি ফিরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে সেই ভাষায় কথা বলেছে, আমি কোনো দিনও আর তার সামনে যাব না। সে আমাকে বলে আমার বাবা চাচারা নাকি আমার গায়ের রঙের জন্য। আমি আর কিছু বলতে পারছি না। আফিয়া অঝরে কাঁদছে। তিহানের আম্মু আফিয়াকে বুকে জড়িয়ে নিলেন। আফিয়া ফুপিয়ে উঠে বলল, আমি নিজে থেকে ওকে ডিভোর্স দিতে পারবো না, এভাবেই চলুক না। আমি আর পারছি না। আমি কি দোষ করেছিলাম বলতে পারো? সবাই কেন আমাকে এত কষ্ট দিচ্ছে? রশনির আম্মু চোখের পানি মুছে আফিয়ার পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, আফিয়া এবার কান্না থামিয়ে চোখ মুছে সোজা হয়ে বসল। হাসি দিয়ে শুরু হওয়া গল্পে ক্ষণিকের মাঝে সবার মুখে বিষণ্ণতার ছাপ পড়ল। এই বিষণ্ণতার ছাপ কাটিয়ে একদিন ঠিকই এর দ্বিগুণ রূপে আনন্দের দিন বয়ে আনবে। 2 দিন পর আফিয়ার মৌসির সাথে বসে একটা সিদ্ধান্ত নিল। আফিয়া তো মাস্টার্স পরীক্ষার সামনে, এর সাথে বিসিএস প্রস্তুতি নিলে কেমন হয়? মৌসিকে কথাটা বলতে মৌসি উৎসাহ নিয়ে বলল, খুব ভালো হবে। আমি এক্ষুনি তোমার ভাইকে আসার সময় বই নিয়ে আসতে বলছি।
আফিয়া মৃদু হেসে বলল, আমার বই আছে গো, আমি তো অনার্সে ভর্তি হয়ে জবের পড়া পড়তাম, বিসিএস এর জন্য প্রস্তুতি নিতাম। বিয়ের কথাবার্তা শুরু হওয়ার পর থেকে জবের পড়া বন্ধ করেছিলাম। আর আমি জব করবো এমন কিছু তোমার ভাইয়া পছন্দ করতো না, তাই আর বন্ধুগুলো ওই বাড়িতে নিয়ে যায়নি। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। মৌসি ও আফিয়ার সঙ্গে উঠে দাঁড়ালো। আফিয়া বুকশেলফ থেকে বইগুলো বের করলো। মৌসি বইগুলো বিছানার উপরে রাখতে গিয়ে ধুলো পড়েছে দেখে ফ্লোরে রাখলো। একটা কাপড় এনে বইগুলো মুছলো। আফিয়া বাকি বইগুলো নিয়ে ফ্লোরে বসলো। বইগুলো পৃষ্ঠা উল্টিয়ে দেখলো। আফিয়া আরও কিছু বইয়ের নাম বলল। মৌসি সঙ্গে সঙ্গে বুকশপে বইগুলো অর্ডার করে দিল। মৌসির এমন আগ্রহ দেখে আফিয়া হাসলো। মৌসি হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে আফিয়াকে বলল, আপা একটা কথা বলবো? আমার কিছু বলবা? সেটা আবার আগে জিজ্ঞেস করে নিতে হবে বোকা মেয়ে, বলো। মৌসি আমতা আমতা করে বলল, না মানে আমরা তো সবাই তোমাকে ভীষণ ভালোবাসি, তাহলে তখন মামানিককে ধরে বলছিলে কেন? সবাই কেন তোমাকে কষ্ট দিতে আসে? মৌসির কথা শুনে আফিয়া অসহায় চোখে মৌসির দিকে তাকালো। এই কথা মৌসিকে কিভাবে বলবে সে? তখন না হয় নিজের অজান্তেই বলে ফেলেছে। সে কথার ব্যাখ্যা কি এখন কিভাবে দেবে? তাসিন 1 সপ্তাহের জন্য ঢাকার বাইরে যাচ্ছে। মৌসি চুপচাপ তাসিনের ব্যাগ গুছিয়ে দিল। মুখটা গোমড়া করে তাসিনের টি শার্ট পাঞ্জাবি একে একে ব্যাগে রাখলো। তাসিন মৌসিকে আর চোখে দেখে ঠোঁট কামড়ে হাসলো। তবুও মৌসির কাছে গিয়ে জানতে চাইল না কি হয়েছে। মৌসি নিজেও মলিন মুখে বারবার আর চোখে তাকাচ্ছে, মাঝে মাঝে রাগে ফুঁসছে। তাসিন চুল ঠিক করতে করতে কথার ছাড়া ছাড়া ভাব করে বলল, খুলনার ওইদিকে যাচ্ছে, তুমি যেতে নাকি? ঘোরার সময় পাবো না, যদি সময় পাই সুন্দরবনটা না হয় ঘুরে দেখবো। মৌসির মুখটা গোমড়া করে বলল, আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। আমি বুঝতে পারছিলাম তোমার ইচ্ছে নেই, তাই এর আগে থেকে বলিনি। মৌসি এবার দাঁতে দাঁত চিপিয়ে বলে, আমার সঙ্গে একদম কথা বলবা না। তাসিন অবাক হওয়ার ভান করে বলে, আমি কি করলাম? কিছুই করনি, যেখানে যাচ্ছ যাও। আমি তো কাজে যাচ্ছি। মৌসি ভ্রুজোড়া কোচকে বলে, আমি কি যেতে না করেছি? তুমি যেতে না করলে আমাকে যেতে হবে গো, জরুরি কাজ পড়েছে। মৌসি আলমারি বন্ধ করে বলে, দ্রুত ফিরবা, আমার লম্বা একটা ছুটি লাগবে। তাসিন এগিয়ে এসে পেছন থেকে মৌসিকে 2 হাতের বাঁধনে জড়িয়ে নিয়ে বলে, আমার কাছ থেকে কোনো ছুটি নেই, প্রতিটা নিঃশ্বাসও আমাকে সঙ্গে নিয়ে ফেলতে হবে। মৌসি মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ, এই জন্যই তো আমাকে ছাড়া হচ্ছে। তাসিন মৌসির কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, আমি স্থায়ীভাবে কোথাও থাকবো না, অনেক ছোটাছুটি করতে হবে, তা না হলে তোমাকে কলেজ ঝুলিয়ে নিয়ে যেতাম। মৌসি তাসিনের দিকে ফিরে তাসিনের বক্ষে হাত রেখে বলে, হ্যাঁ হয়েছে, সঙ্গে নেওয়ার ইচ্ছে থাকলে যেভাবেই হোক নেওয়া যায়, এত বাহানা করতে হয় না। তাসিন মৌসির কোমর জড়িয়ে আর একটু নিচের দিকে টেনে নিয়ে মৌসির নাকের সাথে নাক ঘেঁষে দিয়ে নিচু স্বরে নেশালো কণ্ঠে বলে, খুব শীঘ্র নিয়ে যাব, প্রমিস। তাসিনের নেশালো কণ্ঠস্বর শুনে মৌসি আর কিছু বলে না। তাসিনের গলা জড়িয়ে ধরে তাসিনের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তাসিন আরও শক্ত করে মৌসির কোমর জড়িয়ে ধরে। কিছু সময় পর মৌসি তাসিনের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তাসিন আরও আষ্টে পৃষ্ঠে মৌসিকে জড়িয়ে ধরে। মৌসি কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে তাসিনের ঠোঁটের উপরে হাত রেখে অভিমানী স্বরে বলে, এত ভালোবাসা দেখাতে হবে না, যেখানে যাচ্ছ যাও। তাসিন মৌসির কাঁধে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, 1 সপ্তাহের মধ্যে চলে আসবো, তারপর। মৌসি ভ্রুকুচকে শুধালো, তারপর কি? তাসিন ঝুঁকে এসে বলে, তারপর মৌসি তাসিনকে আলতো করে ধাক্কা দিয়ে বলে, তারপর আমার মাথা। তাসিন কপালে হাত রেখে বলে, আর আমার কপাল। দ্রুত গুছিয়ে দাও, তার আছে ভীষণ। সব গুছিয়ে দিয়েছি, সাবধানে থাকবা। সঙ্গে তো নিলে না। তাসিন পকেটে মানিব্যাগ রাখতে রাখতে বলে, খুলনার রেঞ্জে তোমার ভক্ত বেশি, তখন দেখা যাবে তোমাকে পাহারা দিতে গিয়ে আমার দিন শেষ। তোমার সাথে যাচ্ছি না, আমি একাই কত ঘুরতে পারি। মৌসি অভিমানী মুখখানা নিয়ে নিচে নেমে আসলো। মৌসি শুটিংয়ের জন্য কিছুদিনের মধ্যে কানাডা যাবে। এই ব্যাপারটা নিয়ে কিছু ভেবে তাসিনকে মানাতে হবে। কানাডা যাওয়ার আগ পর্যন্ত মৌসি তাসিনের সাথেই থাকতে চাচ্ছিল, কিন্তু তাসিনের কাজের জন্য সম্ভব হলো না। 3 দিন পর মৌসির জন্মদিন, আর তাসিন 1 সপ্তাহের জন্য খুলনা যাচ্ছে। কতগুলো জন্মদিন গিয়েছে, তাসিনের সামনে পর্যন্ত মৌসি আসেনি, আর আজ তাসিনের সঙ্গে থাকার ইচ্ছে করলেও হচ্ছে না।
তাহসিন কি মৌসির জন্মদিন ভুলে গেল? মৌসি মনটা খারাপ করে রান্নাঘরে গেল। তাহসিন কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। পার্টি অফিস থেকে সঙ্গে আরও কয়েকজনকে নিয়েছে। তাহসিনের গন্তব্য এখন খুলনা। লুবনা ল্যাপটপ নিয়ে পুকুর পাড়ে বসে আছে। এতক্ষণ লানাফের সঙ্গে ভিডিও কলে কথা বলছিল। কথা বলা শেষ করে সেদিনের মৌসির সাক্ষাৎকারটা ওপেন করল। এই ভিডিওটার শেষটুকু লুবনা কতবার যে দেখেছে তার হিসেব নেই। লানাফের বলা কথাগুলো বারবার টেনে টেনে দেখে। প্রথম দিন দেখে মনটাই খারাপ হয়ে গিয়েছিল তার, কিন্তু পরবর্তী সময়গুলোতে যতবার দেখে ততবারই মুচকি হাসে। এখনও ভিডিওটা দেখছে আর হাসছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো। লুবনা পুকুর পাড় থেকে উঠে দাঁড়ালো। এই পুকুর পাড়ে এসে বসলে লানাফকে এখন বেশি মিস করে সে। লানাফ যে কয়টা দিন ছিল এই পুকুর পাড়েই বেশি সময় কাটাতো। এই জায়গাটা লানাফের খুব ভালো লাগার একটা জায়গা। লুৎফর মির্জাকে নিয়ে পুকুর পাড়ে বসে মাছ ধরত। লুবনা বালতি নিয়ে মাছ ওঠার অপেক্ষা করত। একটা সপ্তাহ কত দ্রুতই না চলে গেল। চারিপাশের আজান শুনে লুবনা নামাজ পড়ার জন্য নিজের রুমে চলে আসলো। লুবনা নামাজ আদায় করে জায়নামাজ রেখে মায়ের কাছে গেল। কাগজপত্রগুলো ঠিক করতে হবে। লুৎফর মির্জার সঙ্গেও কথা বলবে। লুবনার মা চা বসিয়েছে। লুবনা মায়ের কাছে গিয়ে কাগজপত্রগুলোর খোঁজ করল। লুবনার মা বললেন কাগজপত্রগুলো লুবনার দাদুর কাছে আছে। লুবনা লুৎফর মির্জার বাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করল। লুবনা কানাডা থেকে আসার পরে লুৎফর মির্জা লুবনার সব ডকুমেন্টসগুলো নিজের কাছে রেখে দিয়েছিলেন, যেন লুবনা কখনো আর ব্যাক করতে না পারে। এইসবের জন্যই লুবনা আরও নিজেকে গুটিয়ে রেখেছিল। এখন আর তার কোনো বাধা নেই, মানবিমানের কথা শোনার নেই। এখন শুধু নিজের ভালো সময়টা উপভোগ করবে তারা। আধা ঘন্টা হলো আফিয়া রান্নাঘরে ঢুকেছে, সাথে মৌসি আর রশনি যোগ দিয়েছে। এই আধা ঘন্টা ধরে কি বানাবে এটাই ভেবেছে। একবার ভাবছে কেক বানাবে, তো আরেকবার ভাবছে নুডলস করবে। সব ভাবনা বাদ দিয়ে শেষমেশ আফিয়ার হাতের স্পেশাল পাস্তা খাওয়ার সিদ্ধান্ত নিল। আফিয়া পাস্তা বানিয়ে ড্রয়িং রুমে নিয়ে আসে। তিহান করিডোর থেকেই বলে, আমার জন্য রেখো, কিন্তু আমি হাতের কাজটা শেষ করে আসছি। তিহান হাতের কাজ শেষ না করে নিচে এসে বাটিতে পাস্তা তুলে নিয়ে খেতে শুরু করলো। তিহান খেতে খেতে আফিয়ার দিকে তাকিয়ে বলল, ইয়াম্মি আপাই, এই প্রস্তাবটা বেস্ট। এইদিকে আখির একটু কম পড়েছে বলে মুখ ফুলিয়ে বসে আছে। তিহান উঠে নিজের বাটি থেকে আখির বাটিতে অর্ধেকটা তুলে দিল। আখি এবার নিজের বাটিতে বেশি বলে সবাইকে নিজের বাটি দেখিয়ে বেড়ালো। বাড়ির এই বাচ্চাগুলোই যেন বাড়ি মাতিয়ে রাখার প্রাণ। হাসানুল চৌধুরী খুলনায় একটা ফ্যাক্টরি করবেন। তাসিনী বাবা চাচাদের কাছে অফারটা রেখেছেন যে ফ্যাক্টরিতে স্টুডেন্টরা পার্ট টাইম জব করতে পারবে, স্টুডেন্টদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। এই বিষয়গুলো নিয়ে হাসানুল চৌধুরীরা নিজেদের মধ্যে পরামর্শ করছিলেন। এর মধ্যে মুনতাহা বেগম ভুনা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা নিয়ে আসলেন। বিকেল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মৌসি বৃষ্টি হলেই ভুনা খিচুড়ি রান্না করতে বলতো। মেয়েটার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আর কোনো আবদার করে না, যেন হুট করে বাচ্চামি স্বভাবগুলো মিলিয়ে গিয়েছে। তাই আজ মুনতাহা বেগম বৃষ্টির আগমন নিজে মনেই সবার জন্য ভুনা খিচুড়ি রান্না করে নিয়ে এসেছেন। মৌসি মায়ের হাতে ভুনা খিচুড়ি দেখে মিষ্টি করে হাসলো। মুনতাহা বেগম লিভিং রুমে বসতে বসতে আফসোস করে বললেন, তাসিন কবে আসবে? ছেলেটা নেই আর আজ রান্না করলাম। তাসিনও ভুনা খিচুড়ি খুব পছন্দ করে। মৌসি মুখ বাঁকিয়ে বলল, বনে আছে দেখো, বেশি মায়া লাগলে এক প্লেট নিয়ে গিয়ে এগিয়ে দিয়ে এসো। মুনতাহা বেগম অবাক হয়ে বললেন, এখনো তোমার মন থেকে হিংসা যায়নি? আমার ছেলেকে এখনো হিংসা করো? মৌসি বিড়বিড় করে বলে, পারলে দুমড়ে মুচড়ে খেয়ে ফেলতাম, সবসময় পেটের মধ্যে থাকতো, শান্তি পেতাম। সারাদিন বাড়ির বাইরে থাকে, এর মধ্যে আবার ঢাকার বাইরে গিয়েছে সপ্তাহের জন্য। আর তার ফেরার দরকার কি? একেবারে দেশের বাইরে গিয়ে থাকুক না। ভ্রুকুচকে এমন বিড়বিড় করছো কেন? তুমি বুঝবে না, বাবাকে ভালো পেয়েছো, তাই তোমার এত চিন্তা নেই। মুনতাহা বেগম এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার ছেলেটা খারাপ নাকি? না গো, অতি মার্জিত ভদ্র শান্ত ছেলে তোমার। আমার ছেলে ভদ্রই। তোমার সঙ্গে পরে বসছি, আগে খেয়ে নি চলো। মুনতাহা বেগম মৌসিকে পাশে বসিয়ে নিয়ে বললেন, তাসিনের সাথে কিছু হয়েছে মা? মৌসি এক গাল হেসে বলে, আমি মজা করছি মা, তোমার ভাইয়ের ছেলে হাজারে একটা। মুনতাহা বেগম বললেন, হাজারে না, লাখে একটা। মৌসি হেসে বলল,
আচ্ছা তাই হলো, এবার খাওয়া দাওয়া শেষ করে সবাই একসাথে গল্পের আসর জমালো। আফিয়া আখের চুল বেঁধে দিচ্ছে, তিহান তন্নির সাথে মাঝে মাঝে মেসেজে কথা বলছে, আর রশনি মিশনকে অডিও কলে রেখেছে। সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছে। এভাবে সময়গুলো ভালো খারাপের মধ্য দিয়ে কেটে যাচ্ছে। এই প্রচণ্ড শীতের মাঝেও তন্ময় দর করে ঘামছে। আফিয়ার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কোথাও কল দিতে পারছে না সে। আফিয়ার সব জায়গা থেকে তন্ময়কে ব্লক করেছে। তন্ময় অস্থির হয়ে আফিয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছে। তন্ময় এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছে মুন্না আফিয়াকে ডিভোর্স লেটার পাঠাবে। ডিভোর্সের কার্যক্রম শুরু করে দিয়েছে। এমন একটা সময়ে চুপচাপ স্বভাবের নিরিবিলি মেয়েটা কী করছে? সে তো মুখ ফুটে তার মনের কথা কাউকে বলতেও পারে না। তাহসিন আর তার মায়ের পর একমাত্র তন্ময় আফিয়াকে বুঝতো, আর সেই তন্ময় আগ পিছে না ভেবে পিছু হাঁটল। তন্ময়ের এই সময় নিজেকে বড্ড অপরাধী লাগছে, কোনোভাবে স্বাভাবিক হতে পারছে না। আফিয়ার সাথে 2 মিনিট কথা বলার জন্য অস্থির হয়ে যাচ্ছে সে। তন্নি তাদের বিষয়ে কিছুটা জানলেও এই বিষয়ে ছোট বোনকে জড়ানো যায় না। তন্ময় অস্থিরতায় শেষ হয়ে যাচ্ছে, না পেরে তাহসিনের নম্বরে ডায়াল করল। তার বুকের মধ্যে হাঁসফাঁস করছে। বুকের মধ্যে তীব্র যন্ত্রণা নিয়েও তাহসিনকে ওই বিষয়ে বলার মতো কথা গুছিয়ে উঠতে পারল না। এলোমেলোভাবে কিছু কথা বলে কল কেটে দিল। তন্ময় অস্থির হয়ে শেষ পর্যন্ত তন্নির কাছে কল দিল। নতুন করে ভিন্ন নম্বরে হোয়াটসঅ্যাপ খুলল। তন্নি পিনটা দিতেই তন্ময় হোয়াটসঅ্যাপ ওপেন করে আফিয়ার নম্বরটা অ্যাড করলো। আফিয়াকে অনলাইনে না পেয়ে অপেক্ষা করতে লাগলো। আধা ঘন্টা পর আবার কল দিল। এবার আফিয়া কল রিসিভ করে সালাম দিল। তন্ময় সালামের উত্তর দিয়ে বলে, আফিয়া আমি। আফিয়া বিরস মুখে বলে, চিনতে পেরেছি, কল দিয়েছো কেন? তন্ময় আফিয়ার প্রশ্নে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর সময় নিয়ে বলে, আমাকে ইগনোর করছো কেন? ইগনোর কখন করলাম? সব জায়গা থেকে ব্লক দিয়েছো, আমি কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না। যোগাযোগ কেন করবে? তাই এই প্রশ্নে তন্ময় চুপ হয়ে গেল। আফিয়া আবারও বলে, দয়া দেখাতে চাচ্ছ? তন্ময় আতকে ওঠা কণ্ঠে বলে, এইভাবে বলছো কেন? আমি তোমাকে দয়া দেখাবো? তোমার এটা মনে হয়? আমার আর কিছুই মনে হয় না তন্ময়। একটু সহজ হও না প্লিজ। আফিয়া মলিন হেসে বলে, আমাকে কঠিন মনে হচ্ছে? আমি নিজেকে ক্ষমা করতে পারছি না আফিয়া। আফিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নিজেকে ক্ষমা করতে পারবে না কেন? নিজের সাথে কি করেছো? আমার জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। এইসব উদ্ভট চিন্তা বাদ দিয়ে নিজের পড়াশোনাতে মনোযোগী হও। আমার জীবন এলোমেলো হতে যাবে কেন? আমি ঠিক আছি। উল্টোপাল্টা ভেবে নিজের ভালো সময়টা নষ্ট করো না। আমি রাখছি। আফিয়া প্লিজ, আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু উপরআল্লাহ আমাকে বোঝার মতো কাউকে জীবনে দেননি। এটা নিয়ে আমার আফসোস নেই। আমি তোমাকে বুঝে তোমার জীবন থেকে দূরে এসে বাবা মায়ের কথা শুনে বিয়ে করলাম। যাকে বিয়ে করলাম তাকে জেনে বুঝে সব মেনে তার সাথে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য তার কাছে হাত জোড় করলাম। তবুও ভাগ্য আমার সহায় ছিল না। আমি সবাইকে বুঝে তাদের মতো করেই চলতে চেয়েছি, তবুও কোথাও ঠাঁই পাইনি। নতুন করে আর কিছু বোঝার চেষ্টা নেই। তোমার মতো করো তুমি। আফিয়া তন্ময়কে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। এই মুহূর্তে তন্ময় আর কল ব্যাক করলো না। আফিয়াকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। বারবার কল দিলে বিরক্ত হয়ে বিপরীত ঘটতে পারে। তন্ময় ফোনটা রেখে 2 হাতে মাথা চেপে ধরে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। আধা ঘন্টা পর পার্ট টাইম জবে যেতে হবে। রুমের মধ্যে অস্থিরতা বেশি লাগছে, তাই আজ আধা ঘন্টা আগেই বের হলো। যাওয়ার পথে কত চিন্তা যে মাথায় আসলো তা শুধু আল্লাহ আর তার তন্ময়ই জানে। শত চিন্তা নিয়ে কফি শপের নিরিবিলি একটা জায়গায় বসে পড়ল সে। মাথাটা খুব ধরেছে তার। এলোমেলো চিন্তাগুলো বেশি ঘুরপাক খাচ্ছে। অস্থিরতাটা মোটেও কমছে না। এই অস্থিরতার মধ্যে জবের সময় হয়ে আসলে কাজে ব্যস্ত হয়ে পড়ল সে। এই ভিন দেশের মাটিতে এসে একটু সময় নিয়ে দুঃখ পাওয়ারও সময় নেই। অস্থিরতার মধ্যে ছুটতে হবে। তন্ময়ের সাথেও সেটাই হচ্ছে। বুকের মধ্যে হাঁসফাঁস লাগুক, তীব্র যন্ত্রণা হোক, তবুও ছুটতে হবে। এই ছোটার শেষ কোথায় সে জানে না। আজ রশনিদের শেষ পরীক্ষা। মুন্নার সঙ্গে থাকা সেই মেয়েটার সাথে আজকেও দেখা হলো না। তন্নি রোশনি দুজনেই তন্ন তন্ন করে খুঁজেও মেয়েটার দেখা পেল না। সামনে হাঁটতে হাঁটতে তন্নি রোশনিকে বলে, মেয়েটা কি বাকি পরীক্ষাগুলো দিচ্ছে না? এমনটা তো হওয়ার কথা না।
ফাইনাল পরীক্ষা খুব কম মানুষই মিস করে দেয়। তন্নি ভাবুক হয়ে বলে, মেয়েটা হয়তো সেদিন ক্যাম্পাসে ঘুরতে এসেছিল, কোনো পরীক্ষার্থী না সে, এমনও হতে পারে। আরে বোকা, সেদিন তুই দেখলি না মেয়েটার হাতে ফাইল ছিল? হয়তো আলাদা ডিপার্টমেন্ট। আমাদের সেদিন পরীক্ষা থাকে, ওর থাকে না। তন্নি জিভ উল্টিয়ে বলে, তাই হবে হয়তো। চল এবার বাড়ি যাই। যেতে তো হবেই, তবে মেয়েটার সাথে দেখা হয়ে গেলে ভালো হতো, শান্তি পেতাম। যদি মেয়েটার সঙ্গে মুন্না ভাই থাকতো। মন্না ভণ্ডকে ভয় পাই নাকি আমি? ওই ভণ্ডের সামনেই শুরু করতাম। তুই শুধু আকর্ষণীয় ওই বিষয়টা মিস করে গেলি। তবে 5 বছর পর ওই মেয়ের সঙ্গে দেখা হলেও একটা ঝুঁকি নিব মাস্ট। দোয়া করে দিলাম যেন শীঘ্রই মেয়েটার সাথে দেখা হয়। আমার আপার জীবনটা পুরো শেষ করে দিয়েছি। কেটে টুকরো টুকরো করে ফেলবই ওই ভান্ডারের ওপর থেকে, রাগ যাবে না। তাসিন ভাই কিছু বললেন না? আপা সবাইকে নিষেধ করেছে। আপা ঝামেলা পছন্দ করে না। তো কিছু পরেও আবার চুপ করে আছে। আপা এমনই। আপা বলে সবাই ভালো থাকার অধিকার আছে, যে যেমনভাবে থাকতে চায় থাকুক। শুধু আপার জন্যই আব্বু, চাচু, ভাইয়ারা সবাই চুপ করে আছেন। তা না হলে ওই মুন্না লুচ্চার হাড় আর মাংস আলাদা করে ফেলতো। আপার ধৈর্য আছে, এই সময় এসেও কত সহজেই না মুন্না ভাইয়ের ওপরে কোনো অভিযোগ না রেখেই চুপ হয়ে গিয়েছে। এত ভালো নয় বুঝলি? এই ধরনের মানুষগুলো এতে আরো মাথা চড়া দিয়ে ওঠে। তন্নি শুধু হু বলে রোশনির হাত ধরে সামনে হেঁটে গেল। তন্নি বাড়ি ফিরে তিহানের ফোনে কল দিল। তিহান এখনো অফিস থেকে ফেরেনি। তিহানের সাথে একটু কথা বলে রাতের রান্নার জন্য রান্নাঘরে গেল। তিহান অফিস থেকে ফেরার পথে তন্নির বাড়িতে নিচে এসে তন্নির নম্বরে কল দিল। তন্নি তখনও রান্না করছিল। তিহান কল দিয়ে 2 মিনিটের জন্য নিচে নামতে বলায় তন্নি নিচে নেমে আসলো। তিহান গাড়ি থেকে নেমে তন্নির হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। তন্নি কেক কর্নারের ব্যাগ দেখে বলে, এখন কেক কেন? কেক কর্নারে গিয়েছিলাম, ভাবলাম তোমার জন্য নিই। কেক দেখার ছলনায় মুখটা দেখা যাবে। আর রাতে 2 দিনের জন্য ঢাকার বাইরে যাব। মিষ্টি মুখটা দেখে না গেলে যাত্রা শুভ হবে না, তাই এই পদ্ধতি। হয়েছে, আমার তরকারি পুড়ে যাবে, এখন আসি। তিহান মুখটা কাচুমাচু করে বলে, একটু আদর তো দাও। তন্নি ভ্রু কুচকে বলে, এই ভর সন্ধ্যায় রাস্তায় দাঁড়িয়ে আদর? ভোর সকাল, দুপুর, ভোর রাত কোনো সময়ে আদর দিতে দেখিনি, তাই এই ভর সন্ধ্যায় চান্স পাওয়া যেতেও কিনা দেখতাম। দিন দিন অসভ্য হওয়া হচ্ছে, তাই না? তিহান অভিমানী স্বরে বলে, লাগবে না, যাও। ক্লান্ত মুখে অভিমানী স্বরটা শুনে তন্নির বুকের মধ্যে কেমন একটা করে উঠল। ক্লান্ত মুখের দিকে তাকিয়ে ভীষণ মায়া হলো। তন্নির চারপাশে তাকিয়ে তিহানের দিকে একটু এগিয়ে গিয়ে পা জোড়া একটু উঁচু করে তিহানের গালে টুপ করে একটা চুমু দিয়ে দৌড়ে চলে গেল। তিহান বিষয়টা বোঝার আগেই তন্নি দৌড়ে চলে গিয়েছে। তিহান তন্নির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে মৃদু হাসলো। গালে হাত বুলিয়ে সেই হাত পুরো মুখে স্পর্শ করলো। তারপর গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে তন্নির বারান্দার দিকে এক পলক তাকালো। তন্নিকে বারান্দায় দেখে তিহান দুষ্টু হাসি হাসলো। তন্নির দিকে তাকিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দিল। তিহানের পাগলামি দেখে তন্নিও মিষ্টি করে হাসলো। রাত 10:22 তাসিনের যাওয়া 2 দিন পার হয়ে গিয়েছে। মোশের আগামীকাল জন্মদিন। মনটা ভার করে বারান্দায় বসে আছে সে। আজ সারাদিন তাসিন একবারও কল দেয়নি। মোশে কল দিলেও তাসিন কল কেটে দিয়েছে। ব্যস্ত আছি বলে মেসেজ পাঠিয়ে রেখেছে। মোশের জন্মদিনটাও তাসিনের মনে নেই। এটা ভেবেই মৌসির মনটা আরও ভার হয়ে গিয়েছে। মুখে এক ফোঁটা হাসি নেই তার। রাগ, অভিমান, কষ্ট সব কিছুর মিশ্রণ এসে মেখেছে মুখটায়। রাত 11:30 বাজে। আকাশে শত শত শুকতারার মেলা। মোশে বিষণ্ণ মুখে আকাশের দিকে তাকিয়ে শুকতারাগুলোর সাথে বিড়বিড় করে কিছু একটা বলছে। এর মাঝে বিহান আর্তনাদ ভরা কণ্ঠে মৌসিকে ডেকে ওঠে। হঠাৎ বিহানের এমন কণ্ঠস্বর শুনে মৌসি বসা থেকে উঠে দাঁড়ায়। নিচের দিকে তাকিয়ে বিহানকে দেখতে না পেয়ে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে। করিডোর থেকেই মামানি বলে ডাকতে ডাকতে লিভিং রুমে চোখ বোলায়। আশেপাশে কাউকে না দেখতে পেয়ে মৌসি দ্রুত পায়ে বাইরে বেরিয়ে আসে। বিহানকে ডেকেও কোনো সাড়া শব্দ পায় না। মৌসি চারপাশে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে আফিয়াকে ডাকে। কারো কোনো সাড়া শব্দ নেই।
এর মধ্যে হঠাৎ করেই বাড়ির সব লাইটগুলো অফ হয়ে যায়। চারপাশের ঘুটঘুটে অন্ধকারের মধ্যে মসির বুকটা কেঁপে ওঠে। অদৃশ্য এক ভয়ে পুরো শরীর অসাড় হয়ে আসে। মসি নিচু স্বরে বিহানকে কয়েকবার ডেকে কিছু একটা খোঁজার জন্য সামনের দিকে হাত বাড়ায়। সামনের দিকে যেতেই কয়েক মুহূর্তের মধ্যে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে আর্তনাদ করে উঠে সে। চিৎকার করে এবার কাউকে ডাকতে যাবে তার আগে শক্তপোক্ত একটা হাতের মানুষ এসে মসির মুখ চেপে ধরে। মসি হাত বাড়িয়ে মানুষটাকে আঘাত করতে যাওয়ার আগেই পেছন থেকে আরেক জোড়া হাত মসির হাত দুটো শক্ত করে ধরে বেঁধে ফেলে। তারপর একটা রুমাল দিয়ে চোখ বেঁধে পাজা কোলে করে শক্তপোক্ত গড়নের একটা মানুষ সামনে হেঁটে চলে। মসি অস্থিরতায় হাত পা ছুটছে, শক্তি খাটানোর চেষ্টা করছে, তবুও কোনো রকম বাগে পাচ্ছে না। মুখ বাঁধা বলে কোনো শব্দও বের করতে পারছে না সে। লোকটার শক্তির সাথে না পেরে মসি নিজেকে একটু শান্ত করে নিজেকে ধাতস্থ করার পর হঠাৎই তার নাকে চেনা স্মেল ধরা দেয়। তার চারপাশে ভীষণ পরিচিত স্মেল। মসি এবার হাত পা ছোড়া পুরোটাই বন্ধ করে দেয়। মানুষটার কাঁধে নাক ঘেঁষে গন্ধ নেয়। তারপর স্বস্তির একটা শ্বাস ছেড়ে পুরো শরীরটা এবার মানুষটার কাঁধে ছেড়ে দেয়। তাসিন মসিকে ছাদে তুলে কাঁধে থেকে নামিয়ে জোরে একটা শ্বাস ছেড়ে মসির হাতের বাঁধন খুলতে খুলতে বলে, এত ওজন কিভাবে বাড়ালে? এটুকু ওঠাতে গিয়ে আমি শেষ। মসি মুখের বাঁধনটা খুলতে খুলতে প্রশ্নের পিঠে প্রশ্ন করে, নিজের বউয়ের দিকে কয় মাস নজর দাওনি? নজর তো সবসময় থাকে, মনে হলো হুট করে ওজন বেড়ে গিয়েছে। মসি চোখের বাঁধনটা খুলতে যাচ্ছিল, তার আগে তাসিন বাধা দিয়ে বলে, কিছুক্ষণ ওয়েট করো। হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে মসি দ্রুত গতিতে বলে, এই তুমি না ঢাকার বাইরে ছিলে? আসলে তুমি তো। মসি চোখের বাঁধন টেনে খুলে ফেলেছিল। তার আগে তাসিন এগিয়ে গিয়ে পেছন থেকে মসির চোখ চেপে ধরে। তারপর কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে বলে, আসলেই তুমি তো। এর মানে কি? আমাকে কি ভূত মনে হচ্ছে? মসি ভয় পেয়ে তাসিনের হাত আঁকড়ে ধরে ভয়ে ভয়ে বলে, এসব ভূতচুত বলে কিছু নেই, তা আমি জানি। তবে এই এত রাতে না থাকা জিনিসের স্মরণ করানোর কি দরকার ছিল? মসির কথায় কিছু চাপা হাসির আওয়াজ শোনা যায়। মসি হাত বাড়িয়ে সামনে কারা বোঝার চেষ্টা করে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে চাপা হাসিগুলো মিলিয়ে যায়। মসির সামনে হাত বাড়িয়েই বলে, এখানে কে কে আছে আর হচ্ছেটা কি বলবা তো? বার্থডে সারপ্রাইজ দিবা তাই তো? তাসিন হতাশ হয়ে বলে, এত কেউ বকে? এইভাবে সারপ্রাইজ দেওয়া যায় নাকি? সব ভেস্তে গেল। মসি নিজের মুখ চেপে ধরে চাপা গলায় বলে, এই যে মুখ বন্ধ করলাম, একটু শব্দটাও করব না। পৃথিবীর যত সারপ্রাইজ আছে সবগুলো এক জায়গায় করে আমাকে সারপ্রাইজ দাও। আমি কিছু বুঝিনি, চুপ করে রইলাম। তাসিন নিজের কপালে হাত রেখে আফিয়ার দিকে হতাশ দৃষ্টিতে তাকায়। আফিয়া, তিহান সবাই মুখ টিপে হাসতে হাসতে নিচে চলে গেল। 12টা বাজতে তাসিন মসির চোখের বাঁধন খুলে পিছন থেকে মসিকে জড়িয়ে ধরে বলে, শুভ জন্মদিন আমার সুখ পাখি। এই দিনটা না আসলে আমার জীবনে এত সুখ কোথায় পেতাম বলো তো? তুমি কি জানো, তুমি আমার চৈত্রের কাঠফাটা দুপুরের শত ক্লান্তির মাঝে এক টুকরো শান্তির স্থল। তোমার কাছে আসলে যে স্বস্তিটুকু পাই তা আমি অন্য কোথাও পাই না। প্রতিটা মুহূর্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করো। সুখ বুঝে কি বলে? তুমি আমার এমন একটা সুখ, যেমনটা নীল আকাশের বুকে পাখি ডানা বেলে মনের সুখ ঘুরে পারে, নিশ্চিন্তে এক দুপুর পার করে দেয়, সুখী সুখী ভাব নিয়ে পরন্ত একটা বিকেল পার করে দেয়। তোমাকে পেয়ে আমি ঠিক ওই ডানা মেলে উড়ে বেড়ানো পাখিগুলোর মতোই ভীষণ ভীষণ সুখী। মসি নিষ্পলকভাবে তাসিনের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে। তার সাথে ভীষণ রকমের অবাকও হচ্ছে। তার সারা সন্ধ্যার ভীষণতা হুট করেই যেন মিলিয়ে গিয়েছে। ছাদের এক কর্নারে মৃদু আলোয় একটা ছোট্ট করে স্টেজ সাজিয়েছে। স্টেজের মাঝ বরাবর একটা টি টেবিল রেখে অনেকগুলো গোলাপের পাপড়ির মাঝে মসির পছন্দের রেড ভেলভেট কেকটা রেখেছে। মসির এইসব সাজসজ্জার দিকে খুব একটা নজর নেই। মসি শুধু তাসিনের মোহময় দৃষ্টি জোড়া দেখছে। কি মায়া এই চোখ জোড়ায়! মসি ধীর পায়ে তাসিনের দিকে এগিয়ে গিয়ে তাসিনের গলাটা দু হাতে জড়িয়ে ধরে। তাসিন দুবাহুর মাঝে মসিকে শক্ত করে আঁকড়ে ধরে কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলে, কেকটা দ্রুত কাটো, আরো সারপ্রাইজ আছে। মসি তাসিনের বুক থেকে মাথা তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। তাসিন ইশারা করে কেক কাটতে বলে। মসি তাসিনের বাহু জড়িয়ে বলে, বাড়ির সবাইকে ডাকবো না? হুম, ডাকবে না। এই দিনগুলো শুধু তোমার আর আমার। মসির মনটা একটু খারাপ হলো। বাড়ির সবাইকে নিয়ে কেক কাটার মজাই আলাদা, কিন্তু তাসিন যতক্ষণ একাকী সময় কাটাতে যাচ্ছে তাই মসি আর কিছু বলে না।
কেক কেটে এক টুকরো কেক তাসিনের মুখে দেয়। তাসিনও মৌসিকে কেক খাওয়িয়ে টিস্যুতে হাত মুছতে বলে। 15 মিনিটের মধ্যে আমরা বের হব। কোথায় যাব এটা জিজ্ঞেস করো না। মৌসি মুখটা কাচুমাচু করে বলে। বাড়ির কেউ আমার জন্মদিন মনে রাখেনি, কেউ আমাকে খুঁজলো না একটু। তাসিন মৌসির মন খারাপ উপেক্ষা করে মৌসিকে নিয়ে ছাদ থেকে দ্রুত নিচে চলে আসে। তারপর নিজেদের রুমে গিয়ে দ্রুত লাগেজের জামা কাপড় নিয়ে নেয়। মৌসি ফ্যাল করে তাকিয়ে তাসিনের কাণ্ড দেখছে। কোনো পরিকল্পনা না করে হঠাৎ কোথায় যাবে? মৌসি কোনো ধরনের পোশাক নিবে বুঝে উঠতে পারছে না। কোথায় যাচ্ছে সেটা জানা থাকলে হয়তো সেই অনুযায়ী লাগেজ গুছিয়ে নিতে পারত। না বোঝার কারণে চুপচাপ দাঁড়িয়ে থেকে তাসিনের লাগেজ গোছানো দেখছে সে। মৌসি একবার রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়ায়, চারপাশে চোখ বুলিয়ে আবার রুমে ফিরে আসে। বাড়ির কেউ ড্রয়িং রুমে নেই, পুরো বাড়ি নিশ্চুপ। মৌসি মনে মনে ভাবে সবাই হয়তো ঘুমাচ্ছে। বের হওয়ার সময় মৌসি সবার সাথে দেখা করার জন্য অন্যদের রুমে নক করতে যাচ্ছিল। সেই সময় তাসিন মৌসির হাত চেপে ধরে বলে, কাউকে ঘুম থেকে ওঠানোর দরকার নেই, আফিয়াকে আমি বলে রেখেছি। সকালে সবাইকে বলে দেবে। এখন চলো। তাসিন মৌসিকে নিয়ে বেরিয়ে গেল। মৌসি বারবার পিছু ফিরে দেখছে। তাসিন তো এইভাবে হুট করে কখনো বের হয় না, আর বাড়ির সবাই এইভাবে মৌসির জন্মদিন ভুলে গেল। এটা ভাবতে ভাবতেই মৌসি গাড়িতে উঠে বসে। মৌসির মন খারাপ বুঝতে পেরে তাসিন বলে, কোথায় যাচ্ছ? এবার শুনবে না? মন খারাপগুলো একপাশে রেখে মৌসি নিজেকে ধাতস্থ করে হেসে তাসিনের দিকে ভালো করে ঘুরে বসে। দ্রুত বলো, এভাবে এভাবে তো লাগেজ গুছিয়ে কোথাও নিয়ে যাও না, সময় করেও উঠতে পারো না। আজ যে সুযোগ কোন দিকে উঠেছিল ঠিক বুঝতে পারছি না। মৌসির এমন কথায় তাসিন ঠোঁট টিপে হাসে, তারপর বলে, তোমাকে নিয়ে বহু স্বপ্ন সাজানো আছে, সব পূরণ করবো ইনশাআল্লাহ। শুধু একটু সময় দাও। আর আমরা এখন মিনিজা ভ্যালিতে যাচ্ছি। মৌসি এক প্রকার লাফিয়ে উঠে বলে, লামাতে? তোমার পছন্দের বান্দরবানে। মৌসি আফসোস করে বলে, ইসরে, যদি বাড়ির সবাই একত্রে আসতে পারতাম। আমার খুব শখ ছিল সবাই মিলে আসার। তুমি যদি একটাবার আগে বলতে, তাহলে আমি কখনোই একা আসতাম না। মামানিরা বের হতেই পারে না, সবাই কত শখ করে, আর সবাইকে রেখে আমরা একা ঘুরতে চলে আসলাম। ব্যাপারটা কেমন একটা হলো না বলো? তাহলে আমরা বাড়ি ফিরে যাই, চলো। তোমার মন খারাপ হবে, তেমন কিছু করবো না। তাসিনের এমন কথায় মৌসি এবার স্বাভাবিক হলো। বিয়ের পর তো এখনো কোথাও ঘুরতে যেতে পারেনি। তাসিন হয়তো এইটা ভেবে এই পরিকল্পনাটা করেছে। মৌসি এবার হাত বাড়িয়ে তাসিনের বাহু আঁকড়ে ধরে মুখে হাসি রেখে বলে, আমরা কি হানিমুনে যাচ্ছি? তাসিন ঠোঁটটা একটু বাঁকা করে হেসে বলে, গেলে বুঝতে পারবে, হানিমুন না, ডিস্টার্ব মন। বুঝলাম না। সেটা তো সময়ে বুঝবা। মৌসি সন্দিহান চোখে তাসিনের দিকে তাকায়। তাসিন মুখ টিপে হেসে মৌসিকে শুধায়, আচ্ছা, বার্থডে সারপ্রাইজটা বুঝে ফেললো কিভাবে? এত নিখুঁত পরিকল্পনা করে ধরা পড়ে গেলাম। মৌসি ঠোঁট উল্টিয়ে বলে, তোমার এটা নিখুঁত পরিকল্পনা ছিল নাকি? একটা বাচ্চাও তোমার যে সুন্দর পরিকল্পনা করে। বিহান সব ভেস্তে দিয়েছে, তা না হলে তুমি বুঝতেই পারতে না। বিহান এটুকু ড্রামা না করলে আরো আগেই বুঝে যেতাম। তুমি তো দেখছি আগের মতো বোকা মশি আর নেই। চৌধুরী বাড়ির বড় বউ হয়েছি, এখন কি বোকা থাকলে চলবে? চৌধুরী বাড়ির বড় বউ হিসেবে বোকা হওয়া একদমই চলবে না, কিন্তু তাসিন চৌধুরী বোকা বই যে লাগবে। আচ্ছা, বোকা বউ হয়েই থাকি, কখন পৌঁছাবো? সময় লাগবে, তুমি একটু ঘুমিয়ে নাও। আমি ঘুমাবো আর তুমি ড্রাইভ করবে? হ্যাঁ, কেন? গল্প করবো, আর আধা ঘন্টা পর তুমি বিশ্রাম নিবে, আমি ড্রাইভ করব। আমার বেশিক্ষণ ড্রাইভ করতে হবে। চকরিয়া থেকে চাঁদের গাড়ি নিব, পুরো পাহাড়ের রাস্তাটা উপভোগ করব, আর সুন্দর স্বাচ্ছন্দ্যে ট্যুর দিব। সত্যি নাকি? দেখতেই থাকো না। পুরো জার্নিটা মৌসি ভীষণ উপভোগ করলো। তাসিনের দুষ্টুমি, কথোপকথন, মৌসিকে হাসানো, আগের কাহিনীগুলো শেয়ার করা, সব মিলিয়ে কখন যে সময় চলে গেল বুঝতেই পারল না তারা। চকরিয়া থেকে হালকা কিছু খাবার নিয়ে চাঁদের গাড়িতে উঠল। মৌসি এর আগেও বেশ কয়েকবার চাঁদের গাড়িতে উঠেছে, পাহাড়ি রাস্তায় যাওয়া আসা করেছে, তবে এই জার্নিটা একদম ভিন্ন একটা জার্নি। মৌসির কাছে মনে হচ্ছে সদ্য প্রেমে পড়ার মতো একটা অনুভূতি ঘিরে ধরেছে। মৌসির চুলগুলো এলোমেলোভাবে মুখে এসে পড়ছে। তাসিন এক হাত মৌসির হাতে ধরে রেখেছে, আর অন্য হাত মৌসির চুলগুলো বারবার কানে গুঁজে দিচ্ছে।
সামনে চুল এসে পড়ায় মসি বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু তাহসিনের মুখে বিরক্তর চিহ্ন মাত্র নেই। যেন চুলগুলো বারবার গুজে দিতে পেরে সে তৃপ্তি পাচ্ছে। ঝুঁটি বেঁধে রাখা পিছনের চুলগুলো উড়ে এসে মাঝে মাঝে তাহসিনের মুখে এসে পড়ছে, সেইটাও খুব সাবধানে আলগোছে ঠিক করে দিচ্ছে সে। তাহসিনের চোখে মুখে মুগ্ধতা লেপ্টে আছে। মসি আর চোখে তাহসিনের মুগ্ধতায় ভরা মুখটা বারবার দেখছে। মিরিঞ্জা বাজারে পৌঁছে তাহসিন মসিকে নিয়ে নাস্তা করে নেয়। তারপর রিসর্টের মালিকের সাথে যোগাযোগ করে। বাড়ি থেকেই রিসর্ট বুক করে রেখেছিল সে। রিসর্টের মালিক নিজেই গিয়ে এসে তাহসিনদের নিয়ে যায়। আধা ঘন্টার একটু বেশি সময় লাগে রিসর্টে পৌঁছাতে। এই সময় রিসর্টগুলো শূন্যই বলা চলে, খুব কম সংখ্যক মানুষ আছে। মসি দুটো কটেজ দেখল, ইচ্ছে ডানা আর মেঘবালিকা। মসির মেঘবালিকা কটেজটাই পছন্দ হলো। কটেজে উঠে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নিবে ভাবে। মসিকে বেশ ক্লান্ত দেখাচ্ছে। মসি গোসলে ঢুকলে তাহসিন বারান্দায় এসে দাঁড়ায়। তাহসিনের পরনে 3/4 প্যান্ট আর গলায় তোয়ালে ঝুলানো। দূর থেকে বহু দূরে যত দূর চোখ যায় সবুজের মেলা। এই পাহাড়ে আসলেই অদ্ভুত একটা শান্তি ঘিরে ধরে। আর তার সাথে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে নিজেই নিজেকে উপাধি দেওয়া যায়। এই পাহাড়ের বুকে দাঁড়িয়ে তাহসিন নিজ মনে কত কথা বলে যাচ্ছে। তাহসিন চোখ বন্ধ করে বুক ভরে শ্বাস নেয়। কি নির্মল বাতাস, প্রাণ জুড়িয়ে যায় যেন। তাহসিন বারান্দার রেলিং ধরে দূর পাহাড়ে মগ্ন হয়ে আছে। এর মধ্যে মসি গোসল সেরে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বারান্দায় আসে। তাহসিনকে অন্যমনস্ক হয়ে তাকিয়ে থাকতে দেখে মসিও সেদিকে চোখ রাখে। তাহসিন দূরের পাহাড় থেকে চোখ ফিরিয়ে নিয়ে মসির দিকে মুগ্ধতা ভরা দৃষ্টিতে তাকায়। তারপর নেশালো কণ্ঠে বলে, তুমি আর পাহাড় দুটি আমাকে মাতাল করে দাও। দুটোকে আজ একসাথে পেয়েছে, কি হাল হবে ভাবতে পারছো? মসি তাহসিনের কথায় কিছুটা কেঁপে ওঠে, সাথে কেঁপে ওঠে তার ঠোঁট জোড়া। তারপর কাঁপা কাঁপা কণ্ঠে ঢোক গিলে বলে, এই দুটো জিনিস তোমাকেও কি ভীষণ ভালোবাসে বোঝো? তাহসিন এক সেকেন্ড সময় না নিয়ে মসিকে হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে মসির কাঁপা কাঁপা ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। মসিও দু হাতে তাহসিনকে আঁকড়ে ধরে। কিছু সময়ের মধ্যে পাহাড়ের বুকে হঠাৎ করে বর্ষণ নামে। মসি নিজেকে ছাড়িয়ে নিতে চাইলে তাহসিন আরও শক্ত করে মসিকে আঁকড়ে ধরে। মসি মিনমিনে স্বরে বলে, বৃষ্টি নামছে তো। তাহসিন গলার স্বর খাদে নামিয়ে বলে, আজ একসাথে দুই বৃষ্টিতে ভেজাবো। আমার প্রেমের বৃষ্টি আর পাহাড়ের বৃষ্টি। কোন বৃষ্টিতে ভেজা বেশি সুখের সেটা পরে রিভিউ নিব। গড়ি গড়ি বৃষ্টি থেকে হঠাৎই ঝুম বৃষ্টি শুরু হয়। তাহসিন দু হাতে মসির কোমর জড়িয়ে ধরে আর মসি তাহসিনের গলা জড়িয়ে তাহসিনের লোমশ ভেজা বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করে। তারপর তাহসিনের সামনে চলে আসা চুলগুলো এলোমেলো করে দিয়ে আবার ঠিক করে দেয়। তাহসিন এক দৃষ্টিতে মসির দিকেই তাকিয়ে আছে। মসির মুখের দিকে দৃষ্টি রেখেই বলে, এই প্রকৃতি, বলো তো কে বেশি সুন্দর, তুমি না আমার এই জীবনটা? তাহসিনের পাগলামি দেখে মসি ফিক করে হেসে ফেলে। তারপর বলে, প্রকৃতির ঊর্ধ্বে কিছুই হয় না। তুমি আমি কেউ না। আমার প্রকৃতি তুমি। তুমি নিজেও জানো না তুমি কি একটা নেশা। প্রকৃতির মতোই নেশারও তুমি। আমি তোমাকে আর প্রকৃতিকে কোনোভাবে আলাদা করতে পারি না। দুটো আমাকে চুম্বকের মতো টানে। তাই আজ জানতে চাইলাম কে বেশি সুন্দর। আল্লাহ এত সুখ আমাকে দিয়েছেন দুইটা প্রকৃতি আমাকে উপহার দিয়ে। পাগলামো কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিসের সাথে যে কি তুলনা করো? পাম দাও, তাই না? নেশা বলছো? বুঝি। এই যে নেশালো কণ্ঠে পাগল করে দিচ্ছ। তাহসিন মসির কোমরটা আরেকটু নিজের দিকে টেনে নিয়ে বলে, আর তুমি যে পুরো শেষ করে দিচ্ছ এই বেলায়। মসি কথা ঘুরিয়ে বলে, গোসল সেরে এসে আবার ভিজলাম, এবার ঠান্ডা লাগবে। তাহসিন মসির চুলে মুখ গুজে নেশা ভরা কণ্ঠে বলে, কথা ঘুরিয়ে নিচ্ছ কেন? মসি ঠোঁট টিপে হেসে বলে, ঠান্ডা লাগবে তাই। তাহসিন এবার মসিকে কোলে তুলে নিয়ে কটেজের রুমে চলে যায়। ঝুম বৃষ্টি থেমে এবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে থাকে। পাহাড়ের বুকে বৃষ্টির পানিতে দ্বিগুণ সতেজতা ফিরে আসে। সাথে যুক্ত হয় দুজন মানুষের মায়াময় মুহূর্ত। তাদের পাগল পাড়া প্রেমের সাক্ষী হিসেবে থাকে এক বৃষ্টি ভেজা পাহাড়। মসির সন্ধ্যার আগে আগে ঘুম ভেঙে যায়। হাত বাড়িয়ে তাহসিনকে খোঁজে, কিন্তু তাহসিনকে রুমের কোথাও দেখতে পায় না। মসি উঠে চুলগুলো হাত খোপা করে বারান্দায় দেখে, বারান্দাতেও তাহসিন নেই। মসি আশেপাশে চোখ বুলিয়ে দেখে, ডেকেও তাহসিনের কোনো সারা শব্দ পায় না। এই দিকে প্রায় সন্ধ্যা নেমে এসেছে।
হচ্ছে, চারপাশে আধার নেমে আসছে। হঠাৎ করেই যেন মৌসির বুকটা কেঁপে ওঠে। কটেজের বাইরে বের হয়, চারপাশে কারো দেখা পায় না, কিন্তু দূর থেকে কিছু শব্দ শুনতে পায়। সেই শব্দগুলো অনুসরণ করে মৌসির সামনে এগিয়ে যায়। মৌসি ধীর পায়ে সামনে এগিয়ে যায়। শুনশান পাহাড়ের সন্ধ্যার নিস্তব্ধতা আরও শুনশান করে তুলেছে। মৌসি এবার গলার স্বর উঁচু করে তাহসিনকে ডাকে। কটেজ থেকে বের হয়ে রিসর্টের সামনে যায়, কিন্তু রিসর্টের সামনেও কাউকে দেখতে পায় না। সেই শব্দটা অনুসরণ করে মৌসির সামনে এগিয়ে যায়। কটেজের সামনে আলো জ্বলছে, কিছুটা দূরে দূরে মশাল রেখেছে। পুরোপুরি আধার নেমে আসলে প্রতিটা মশালে আগুন জ্বালানো হবে। সামনের দিকে কয়েকটা মশাল এখন থেকেই জ্বলছে। মৌসি আগুন জ্বালানো মশালের দিকে এগিয়ে যায়। গা ছমছমে ভাব, বন্যপ্রাণীর আওয়াজ, তার উপর তাহসিনের দেখা নেই। যেখানেই যাক বলে তো যাবে। মৌসি বিরক্তিতে ভ্রু কুচকায়। রুম থেকে ফোনটা নিয়েও বের হয়নি সে।